দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হঠাৎ কেন গেলেন? এখন 1 বছর বাকি, কম করে 1 বছর বাকি ভোট হতে। আমার সময়টাই তো নষ্ট করা হয়েছে। ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 কে যখনই বলা হয়েছে এই কাজ হবে সেই কাজ হবে, বারবার আমাকে ঘুরিয়েছে। ওদের চক্র করে আমি শুধু চক্কর কেটেছি। অল্প গুটি কয়েক কাজ করে দিয়েছে, কিন্তু কাজেরও গুণগত মান ঠিকঠাক ছিল না। সেই জন্য আমি ডিসেম্বর মাসে 2024 ডিসেম্বর মাসে আবার আমি লেটার করি ডিপার্টমেন্টে। তার আগে বিভিন্ন আধিকারিকের কাছে গিয়ে কিন্তু আমি ভার্বালি এবং অফিসিয়ালি আমার চিঠি সব রিসিভ করানো আছে, আমি জমা দিয়েছিলাম, কোনো কাজ হয়নি। আমি বিইউপির অর্থাৎ লোকাল যে ফান্ড বিধায়কের ওর গাইডলাইন অনুযায়ী আমি বাস্তবায়ন বা রূপায়ণকারী সংস্থাকে আমি চেঞ্জ করে জমা দিই। আবার 2 মাস 2.5 মাস আমার নষ্ট করে। হঠাৎ দেখি মার্চের সম্ভবত 4 তারিখে আমার সাথে কোনো আলোচনা না করেই ডিস্ট্রিক্ট থেকে একটা অর্ডার ইস্যু আছে, যেখানে এডিএম ডেভেলপমেন্টের সই আছে। তিনি একটা অর্ডার ইস্যু করেছেন, যেখানে ওই কাজগুলো পুনরায় আবার সেই পুরাতন ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 কে দিয়েছে। যেই ওই ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 আমার কাজগুলোকে ডিলে করিয়েছে, আমার টাইম কিল করেছে, তাকিয়ে দিয়েছে। এটা দেখার পরেই, কারণ আপনারা জানেন ফুটপ্রা শিল্পের ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন সারে সব ছিল ওই মার্চ মাসের ওই সময়টায়। হওয়ার পরেই সোমবারে আমি বিধানসভায় গিয়ে 0 আওয়ারে এই বিষয়টা উত্থাপন করি। ওখানে মাননীয় যিনি পরিষদীয় মন্ত্রী ছিলেন, সাথে সাথে আপনার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ম্যামও ছিলেন। আমি ওখানে প্রস্তাব রেখেছিলাম, আমার সমস্যার কথা তুলে ধরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই মুহূর্তে আমার করণীয় কি, আমি আমার ভাঙড় বিধানসভার ভোটারদেরকে কি বলবো, কি করণীয় কি, আমি কি করব, তাদেরকে কি বলবো, কারণ এর মধ্যখানে এতটাই নষ্ট হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, না অর্থমন্ত্রী আমার কথার কোনো প্রতি উত্তর দিয়েছেন, বা পরিষদীয় মন্ত্রী শোভন বাবু কোনো প্রতি উত্তর দিয়েছেন। সেটা যখন প্রতি উত্তর আমি পাইনি, বাইরে যখন প্রেস মিট করছিলাম, আমাকেই সাংবাদিকদের মধ্যে থেকে প্রসঙ্গক্রমে বলতে বলতে আমি বলেছিলাম যে এর পরের স্টেপ আমি মুখ্যমন্ত্রীকে জানাবো। তারপর আমি ছুটে গিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে, তাকে জানিয়েছি। জানানোর পরে 1 সপ্তাহ হয়েছে, আজকে আমার লোক এতেও গিয়েছে, ডিস্ট্রিক্টেও গিয়েছে কাগজপত্র জমা দিতে। আজকে রাত্রে না কালকে সকালে আমি খবর পাবো যে মুখ্যমন্ত্রীকে জানানোর কতটা ইফেক্ট হয়েছে। আমার কাজ বিইউপি অর্থাৎ লোকাল এমএলএ ফান্ডের যে ডেভেলপমেন্টের যে গাইডলাইন আছে তার মধ্যে থেকে হচ্ছে কি হচ্ছে না। বলছিলাম একটা সময় ফুটপুরা পঞ্চায়েতে ভোটের সময় দেখা গিয়েছিল যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আপনাদেরই পীর সাহেবরা আপনার সমর্থনে বা আপনার এতে ফুটপুরায় একটা অশান্তি সৃষ্টি হয়েছিল। সেই পীরজাদারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি মহাশয়া পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ফুটপুরা শিল্পে তিনি এসেছিলেন, এই আশাটাকে নিয়েও দেখছি এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে। কেন মমতা ব্যানার্জি ফুটপুরা শরীফে আসবে, এই নিয়ে অনেক বিতর্ক। আমি একজন বিরোধী দলের বিধায়ক হয়ে বলছি, 100 বার প্রয়োজনে মমতা ব্যানার্জি 100 বার ফুটপুরা শরীফে আসবে, 100 বার তারকেশ্বরে যাবে, 100 বার দক্ষিণেশ্বরে যাবে, 100 বার তারাপীঠে যাবে। তিনি রাজ্যের অভিভাবিকা, তার যেখানে মনে হবে, যেখানে প্রয়োজন মনে হবে মানুষের উন্নয়নের স্বার্থে তিনি সেখানে যেতে পারেন, তাদের সমস্যা নিয়ে তিনি কথা বলতে পারেন। কিন্তু এটাকে নিয়ে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে, এটাকে বন্ধ হওয়া দরকার। কোনদিনের জন্য কেউ কি প্রশ্ন তোলেন কেন মুখ্যমন্ত্রী রথের গিয়ে দড়ি টানলো? কোনদিন কেউ প্রশ্ন তোলেনি, প্রশ্ন তোলাটা অনুচিত বলে মনে করি। কোনদিনের জন্য কেউ প্রশ্ন করেনি যে গত কয়েকদিন আগে পাঞ্জাবিদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে, সেখানে গিয়ে তিনি পাঞ্জাবিদের যে সংস্কৃতি আছে তার সাথে তিনি মিশে যাওয়ার চেষ্টা করেছেন, এই নিয়ে কেউ প্রশ্ন তুলেনি। কেন ফুটপুরা শিল্পে আসলে কেন আসলো, এই বলে যারা দেখে দেওয়ার চেষ্টা করছে, আমি তাদের কথার সাথে আমি সহমত হতে পারছি না। এবার প্রশ্ন হচ্ছে তার সাথে কে দেখা করতে গিয়েছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে পীরজাদারা গিয়েছেন। কারা গিয়েছেন? যারা আমন্ত্রিত তারা গিয়েছেন। এটা ভাববেন না যে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে গিয়েছিল মানে
সব তৃণমূল হয়ে গেল, আমি বিতর্ক করব, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমাদের ভাইজান হিসাবে আমাদের পাশে যেরকম ভাবে ছিল আগামীতেও সেরকম ভাবে থাকবে, এই আশা আমরা ভাইজানদের কাছে রাখি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে তৃণমূলের প্রতি একাধিক পীরজাদা ঝুঁকছে, আপনার অবস্থা কি? দেখুন, ব্যাপারটা হচ্ছে গণতন্ত্র, এটাই আপনার যদি কাউকে ভালো লাগে, আপনার সত্তা দিয়ে যদি মনে হয় ওর আদর্শটা ভালো, আপনাকে কেউ আটকাতে পারবে? যে আটকাবে সেই তো অন্যায় করবে, আমি মনে করি। যদি তৃণমূলের আদর্শ কাউকে পছন্দ লাগে, তাকে তৃণমূল ভালো লাগবে। কাউকে লেফট ফ্রন্টের আদর্শ ভালো লাগে, সে লেফট ফ্রন্ট গ্রহণ করে। জাতীয় কংগ্রেসের আদর্শ অনেককে ভালো লাগে, জাতীয় কংগ্রেসে থাকছে। এই যে ব্যাপারটা হচ্ছে এসেছে বলে নরম হয়েছে, ব্যাপারটা হচ্ছে ফুরফুরা শিল্পী এসেছেন, উনি দুটো প্রস্তাব দিয়েছেন। আপনাদেরকে একটা ক্লিয়ার করে রাখি আপনাদের মাধ্যমে, একটা বাজে ফুরফুরা শিল্প সম্পর্কে বার্তা ছড়ানো হচ্ছে, এটা আমি আপনাদের মিডিয়া মাধ্যমে সেই বার্তার আমি বিরোধিতা করছি। বলছে কি ফুরফুরা শিল্প এসেছে, সব ফুরফুরা শিল্প সংক্রান্তই দাবি করেছে। অ্যাকচুয়ালি আপনারা হয়তো দেখেছেন মুখ্যমন্ত্রী মহাশয়ের হাতে অনেক কাগজের গুচ্ছ কিন্তু তুলে দেওয়া হয়েছে ফুরফুরা শিল্পের পক্ষ থেকে বিভিন্ন পীরজাদারা। ওখানে বিভিন্ন দাবি দাবা ছিল। ওখানে আমি যতটুকু পরে খবর নিলাম, যারা যারা গিয়েছিল কাগজ দিয়েছেন, কয়েকজনের সাথে কথা বললাম যে আপনারা কি দিয়েছেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ মৌলিক অধিকার, সর্বোপরি বাংলায় যেভাবে বাংলার আকাশে কালো মেঘ আসছে, সাম্প্রদায়িক মেঘ ছড়ানোর চেষ্টা করছে, মানে ছেড়ে যাওয়ার চেষ্টা করছে, এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে, সে বার্তা ফুরফুরা শিল্প থেকে লিখিত আকারে দেওয়া হয়েছে। এবার হচ্ছে এই শুধু ফুরফুরা শিল্পের বিষয়টা মুখে কেন হয়েছে, আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমিও বিধানসভায় বক্তব্য দিই, সামনে যখন দেখি পাশে যখন দেখি লিডার অফ অপোজিশন আছে বা সামনে মুখ্যমন্ত্রী আছে, বক্তব্যতে কোনো না কোনো ভাবেই যেন লিডার অফ অপোজিশনের নাম চলে আসে, মুখ্যমন্ত্রীর ওপর অ্যাড্রেস হয়ে যায়। ফুরফুরা শিল্পী এসেছে, ফুরফুরা শিল্পের বিষয়ের দাবিটাই সবার কম বেশি মুখ দিয়ে বেরিয়েছে। দেখবেন ফুরফুরা শিল্পের দাদা হুজুর পীর রহমতুল্লাহ নামে একটা ইউনিভার্সিটির দাবি একাধিক পীরজাদারা করেছেন। দাবি কিন্তু একটাই, একাধিক পীরজাদারা করেছেন। ব্যাপারটা হচ্ছে যেখানে এসেছিস তার মহত্বটাকে আগে বলার চেষ্টা হয়েছে। এই নয় যে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় চেয়েছে বলে দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত গ্রামের মানুষ শিক্ষা পাবে না, তার দাবিটা করেনি। কোনো দাবির মধ্যে লিখিত দাবি আছে, আমি জিজ্ঞাসা করলাম, পেয়েছি, যে যেভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে এগুলো না বন্ধ হয়। এটাই ফুরফুরা শরীফ। সম্প্রীতির বার্তা এখান থেকে দেওয়া হয়, ঐক্যের বার্তা দেওয়া হয়, শিক্ষার বার্তা দেওয়া হয়, সামাজিক বার্তা দেওয়া হয়। এবং হসপিটাল, যে হসপিটালের কথা হচ্ছে, শুধু এই হসপিটাল নয়, 42টা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, সেই সমস্ত হসপিটালে অনেক অভাব অভিযোগ, যাতে মানে পর্যাপ্ত পরিমাণে এখানে স্বাস্থ্য পরিষেবার সচল থাকে, তার দাবিও ওই চিঠির মধ্যে দেওয়া আছে, যেটা আমি শুনতে পেলাম। যে কেউ কেউ বলছে আপনার বিরুদ্ধে ফুরফুরা শরীফের কোনো পীরজাদাকে ব্যবহার করা হতে পারে, বলবেন বিষয়টা? দেখো, সিদ্দিকী বলছেন মমতার হাতে আপনার ভাগ্য। মমতার কথা যদি আপনি না শোনেন, তাহলে সেক্ষেত্রে যে আপনি যে ভাঙড় বিধানসভায় দাঁড়িয়েছেন, সেখানে এখানকার কোনো পীরজাদাকে ওখানে আপনার বিরুদ্ধে প্রার্থী করে দেবে। দেখুন, আমি আমার রাজনৈতিক মঞ্চ থেকে কোনো ধর্মীয় শব্দ আমি প্রয়োগ করিনি, কিন্তু আজকে এক ধর্মীয় শব্দ প্রয়োগ করতে বাধ্য হলাম। আমার ভাগ্য আল্লাহর হাতে, আমার ভাগ্য সৃষ্টিকর্তার হাতে, আমি এর বাইরে কিছু বিশ্বাস করি না। তৃণমূল কংগ্রেস কি এবার হচ্ছে চাচাজান, যদি আমার চাচাজান উনি যদি মনে করেন যে কেউ কাউকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন, তার নামটা পাবলিক ডোমেইনে দিয়ে দিক না উনি। আর তারপরে কথা হচ্ছে, তারপরে কথাতে আসি, রাজনীতির ময়দানে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য। ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের কার্যকলাপ, ইভেন আজকে পর্যন্ত বিধানসভায় দাঁড়িয়ে হেলথ এবং হেলথ বাজেটের উপরে যে আমি আলোচনা করেছি, সেখানেও লক্ষ্য উদ্দেশ্য একটাই, সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে কি করে। যেটা রাজ্যের পক্ষ থেকে ভালো কিছু ব্যবস্থা নিয়েছে, সেটাকে আমি স্বাগত জানিয়েছি। আরো ভালোভাবে কি করে করা যায় তা নিয়েও তাদেরকে সাজেস্ট করেছি। সুতরাং কে হারলো, কে আমাকে হারাবে, আমি কাকে হারিয়ে দেব, সময় কথা বলবে। মানুষ যাকে চাইবে সে জিতবে, মানুষই গণতন্ত্রের শেষ কথা। আর ওখানে আমি গণতান্ত্রিক প্র্যাকটিসটা সব থেকে বেশি করার আমি চেষ্টা করি। সুতরাং এইসব বলে নওশাদ সিদ্দিকীকে বিদ্রোহীও করে তুলতে পারবে না, এই সমস্ত বলে নওশাদ সিদ্দিকীকে ভয় খাইয়ে ঘরেও ঢুকিয়ে দিতে পারবে না। নওশাদ সিদ্দিকী আইএসএফ এর দেখানো যে আইডিওলজি আছে, সেটাকে সামনে রেখে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে যে লড়াইটা দিচ্ছি, 2026 সালের আমার এমএলএ পিরিয়ড পর্যন্ত একইভাবে দিয়ে যাব। কারো কাছে, আই রিপিট, কারো কাছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিকি মারতে দেব না।
নওশাদ সিদ্দিকীর টিকি বাঁধবে না। কারো যদি কাছে টিকি বাঁধে তাই ওই দুরবস্থা হবে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ওয়াকাফের জন্য কথা বলার সুযোগ থাকবে না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ফেক এসটিএসসি সার্টিফিকেটের কেন এত ইস্যু হচ্ছে এই সওয়াল করবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রমজান মাসে ফলের দাম বেড়ে যাচ্ছে কেন এ সওয়াল করতে পারা যাবে না। কারো কাছে যদি টিকি বাঁধা থাকে তাহলে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ে সরকারি মহিলা কলেজ নির্মাণ করতে হবে, ওখানকার মানুষদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, মহিলাদেরকে বিশেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য এগিয়ে দিয়ে যেতে হবে, এই ডিমান্ড করতে পারা যাবে না। সুতরাং এখানে কোনো টিকি বাঁধার জায়গা নয়। পীর পরিবারে কাউকে প্রার্থী করা হতে পারে এরকম আজকে আপনি পাচ্ছেন না? আমার কাছে ওই ধরনের খবর আসে না। মিডিয়ার মাধ্যমে আপনারা যে কোশ্চেন করছেন, আজকে এই কোশ্চেনের দ্বিতীয়বার সম্মুখীন হলাম, এটাই বলছি। পীরজাদাদের মধ্যে যে দ্বন্দ্ব সেটাও ক্রমশ প্রকাশ্যে, কখনো মাইক গাড়ি কখনো গাড়িতে ওঠা নিয়ে মুখ্যমন্ত্রীর স্নেহধন্য হওয়ার চেষ্টা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? মানে যারা একসময় তৃণমূলকে চোর বলেছিল, তৃণমূলের দুর্নীতি প্রকাশ্যে এনেছিল, তারাই আজকে সেই সব একাংশ পীরজাদা তৃণমূলের দিকে ঘেঁষছে। কিভাবে দেখেন? দেখুন, তৃণমূলের দিকে ঘেঁষছে কি বলতে পারবো না। অবশ্যই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল, আগামীতেও তারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে, আমি তাদের কাছে এই আশা রাখি। এবার এখন এখানে ফুরফুরা শরীফের মুখ্যমন্ত্রী একজন তৃণমূলের নেত্রী হিসেবে আসেনি, তিনি এসেছেন রাজ্যের অভিভাবিকা হিসাবে। এটা কিন্তু আমরা না গুলিয়ে দিই, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মোদির সাথে মিট করতে যায়, তৃণমূল তখন বলে এটা অফিসিয়াল মিটিং, সেখানে আমরা রাজনীতি দেখিনি। তখন একবারের জন্য আমরা বলে ফেলি না যে আপনার কি বলে সাথে মোদির সাথে দেখা করতে যাচ্ছে, বিজেপি নেতার সাথে দেখা করতে, বিজেপি কি জয়েন করবে? আপনি যেটা বলছেন ওই গাড়িতে ঠেলাঠেলি না কি আর কি বললেন, মাইক গাড়ির মতো স্নেহধন্য হওয়ার চেষ্টা, এরকম যে একটা দেখুন, এটা আমি সত্যি বলছি, আমি ভিডিও দেখিনি, এটা আমি শুনেছি। তো ব্যাপারটা হচ্ছে কিছু ক্ষেত্রে অনেক অতি উৎসাহী হয়ে যায়, এই ধরনের ঘটনা ঘটে থাকে, অতি উৎসাহী হয়ে যাবে। আচ্ছা, 6 থেকে 7 বছর পরে কি মুখ্যমন্ত্রীর কথা মনে পড়লো ফুরফুরা শরীফ আসার জন্য? এই জন্যই তো রাজনৈতিক পাওয়ার অর্জনের কথা, ক্ষমতা অর্জনের কথা পীরজাদা আব্বাস সিদ্দিকী বলেছেন, যে ক্ষমতা অর্জন করলেই বাকি সিস্টেম আপনার কাছে এসে ঝুঁকতে বাধ্য। যতক্ষণ না ক্ষমতা আপনি অর্জন করবেন, বাকি সিস্টেম আপনার কাছে আসবে না। ক্ষমতাটা রাজনৈতিক ভাবে অর্জন করতে হবে। অনেকে অভিযোগ করছেন যে সামনের মাসেই মানে দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন, সেই উপলক্ষে মুসলিমদের একটা সহানুভূতি, যেহেতু ফুরফুরা একটা অন্যতম ধর্মীয় স্থান, এইটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আমি অনেক আগে বলেছি, আজকে বলছি, আগামীতেও বলবো, শুভেন্দু অধিকারী মহাশয় 24/7 পলিটিক্স করে। নওশাদ সিদ্দিকী, আমি এখন আপাতমস্তক রাজনীতি করার চেষ্টা করছি, হয়ে উঠতে পারিনি। 24/7 আমি চেষ্টা করছি পলিটিক্সটা করার। রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিও আপাতমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। 24/7 তিনিও পলিটিক্স করেন। সুতরাং আমি আমারও কথা বলবো, শুভেন্দু অধিকারীর কথা বলি, তিনজনের কথা বলি, এবার মোহাম্মদ সেলিম সাহেবের কথা বলি, কংগ্রেসের শুভঙ্কর বাবু যিনি আছেন, এসেছিলেন ওই দিন কি এসেছিলেন, সবার কথা বলি। আমাদের মুভমেন্ট, আমাদের কথাবার্তা, আমাদের ড্রেস কোড, আমাদের চাল চলন, আমাদের খাওয়া দাওয়া, সবের মধ্যে রাজনীতি জড়িয়ে আছে। আমরা রাজনীতি ছেড়ে বেরোতে পারবো না, একদম কোড আনকোড বলছি। এবার আপনি বুঝলেন, পশ্চিমবঙ্গ যে হাইকোর্ট রয়েছে, সেই হাইকোর্টের বিচারপতি উদ্বেগ প্রকাশ করেছেন, বলেছেন যে পশ্চিমবাংলায় আগে হিন্দু মুসলিম জাতি ধর্ম বিদ্বেষ ছিল না। কি বলবেন এই প্রশ্নে? ভয়ঙ্কর উদ্বেগ, তিনি ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এখনো কলকাতা হাইকোর্ট সুমোটো করছে না কেন শুভেন্দু বাবুর বিরুদ্ধে, সেটাই আমি ভাবছি। যে ধরনের বিষ উগলাচ্ছে সমাজে, যে ধরনের কথাবার্তা বলে সমাজে দুটো গোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, হিংসা তৈরি করার চেষ্টা করছে, দুটো গোষ্ঠীর মধ্যে ক্লাস লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, ইমিডিয়েট উনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের সুমোটো করার দরকার। আবার হাইকোর্টে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশও কেন ব্যবস্থা গ্রহণ করছে না সেটা ভাবছি। তখন ব্যাপারটা হচ্ছে শুভেন্দু বাবু একদিকে বলছে, আর তাকে কাউন্টার করতে গিয়ে যেগুলো বলা হচ্ছে, দুটো কথাই দেখুন সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেবে। একজন হিন্দুত্বের কথা বলছে, তো একজন মুসলমানের হয়ে কথা বলছে, কিন্তু বলার ধরন তরিকা দুটো ধর্মকে কিন্তু কলুষিত করছে। আবার হাইকোর্টে আরেক বিচারপতি বলছেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে না। না, সেটা তো অর্ডার এসেছে, সেটাকে চ্যালেঞ্জ করে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না? অর্ডারটাকে চ্যালেঞ্জ করে কেন ঊর্ধ্বতন কোর্টে যাচ্ছে না রাজ্য প্রশাসন? সেটা আমাদেরকে ভাবতে হবে। এর মধ্যে কি রহস্যটা আছে?
রাজায় রাজায় যুদ্ধ করে, আর উলুখগরা এই হচ্ছে না তো আমাদের। আপনি একজন আইনসভার সদস্য হয়ে আপনিও তো অভিযোগ করতে পারেন। করছি তো, বিভিন্ন জায়গায় করছি, কোথায় আছেন? শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন, তার বিরুদ্ধে শুভ মোটামোটা যেটা আপনি বললেন যে কোনো রকম কোনো মামলা হচ্ছে না, হাইকোর্টেরও বাধা রয়েছে, কিন্তু তার কাউন্টার করতে গিয়ে হুমায়ুন কবির, শওকত মোল্লা এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সতর্ক করা হয়েছে, সহজে করা হয়েছে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, এটা তো আমি অনেক আগে বলে দিয়েছি, শুভেন্দু বাবুর বিরুদ্ধে এরা ব্যবস্থা গ্রহণ করবে না। শুভেন্দু বাবুর যদি বলা বন্ধ করে দেয়, তাহলে তৃণমূল বিজেপির বাইনারি পলিটিক্সটা কিভাবে করবে? মুসলমানদেরকে ভয় দেখিয়ে মুসলিম ভোটটাকে পকেটে তৃণমূল কি করে ভরে রাখবে? আর বিজেপি হিন্দু ভাইদেরকে ফুসিলিয়ে ভয় দেখিয়ে হিন্দু ভোটের একটা অংশ পকেটে তারা কি করে ভরে রাখবে? এই বাইনারি তারা করতে পারবে না, ওই জন্য শুভেন্দু বাবুকে আটকাবে না। আমি অনেক আগে বলেছিলাম, আজকে হুমায়ুন কবির সাহেবদের ঘুম ভাঙলে হবে? আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবদের ঘুম ভাঙছে, আজকে শওকত মোল্লাদের ঘুম ভাঙছে, যখন বিধায়ককে বলছে চাইন তুলা করে ফেলবো। তার আগে তো জনগণকে পেছনে লাথি মেরে তারা আবার কথা বলেছিল। তখন কোথায় ঘুমাচ্ছিল? যখন মাদ্রাসাগুলোকে দেখে দিচ্ছিল, মুসলমানগুলোকে জিয়াদির বাচ্চা বলছিল, পাকিস্তানের বাচ্চা বলে যখন চিৎকার করছিল, আরে ভাই পাকিস্তানের বাচ্চা যদি পশ্চিমবাংলা থাকে তাকে তো ধরে আগে জেলের মধ্যে রাখা দরকার। কেন পাকিস্তানের বাচ্চা আমাদের দেশে থাকবে, আমাদের ভাত খাবে, আমাদের এখানে হবে, জেলের মধ্যে রাখা দরকার। কিন্তু এখানে দাঁড়িয়ে যদি আপনার কন্টায় দাঁড়িয়ে বলে এখানে পাকিস্তানের বাচ্চাদের তাড়াবো, কে পাকিস্তানের বাচ্চাটা ওখানে? তাহলে বুঝতে হবে কিভাবে একটা জাতিকে দেখে দিতে চাইছে। তখন কোথায় ছিলেন এই বাবুগুলো? এখন মুসলিমদের মাসিয়া সেজে উঠছে, কিছু বললে আবার একটা অংশের মানুষ বলবে নওশাদ সিদ্দিকী এর ভাই ওর বিরুদ্ধে বলছে কেন? আমি বিরুদ্ধে বলছি না, এখন নিজের লেজে পা পড়েছে ওই জন্য লাফালাফি করছে। আর একটা সময় সমগ্র মুসলিম জাতির লেজে পা দিচ্ছে যখন কচলাচ্ছিল, এদের মুখে একটাও কথা নাই। সুতরাং সাধু সাবধান। এটাও হতে পারে যে বিজেপি তৃণমূলে গটাপ করে শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলবে, ওটাকে কাউন্টার করার জন্য এই হুমায়ুন কবিরদেরকে দিয়ে, ফিরহাদ হাকিমদেরকে দিয়ে, সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে দিয়ে, শওকত মোল্লাদেরকে দিয়ে এমন কথা বলাবে, সমাজের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন তৈরি করতে পারে। এটাও সাবধান থাকতে হবে, প্রতিবাদ করতে হবে, 100 বার করতে হবে। আপনার কি বলে শুভেন্দু অধিকারীর ওই কথা বন্ধ করার জন্য গণতান্ত্রিক পক্ষে প্রতিবাদ করতে হবে, কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। কারণ শুভেন্দু অধিকারীরা হয়তো চাইছে যে উনি এই ধরনের ভাষাগত আক্রমণের শিকার হোক, সেইটা নিয়ে জনমানসে ওনার যে ভোটার সার্কেল আছে, যেখানে ওরা টার্গেটেড ভোটার, তাদেরকে আরো কনসলিডেট করার, এটা আমাদেরকে ভাবতে হবে। রাজনীতি সর্বোপরি বলি, শওকত মোল্লা সাহেবের কথা বলার দরকার ছিল না, হুমায়ুন কবির সাহেবের কথা বলা দরকার ছিল না, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কথা বলা দরকার ছিল না। সবাই মিলে গিয়ে, পাশেই তো হেয়ার স্ট্রিট থানা, শাসক দলের তুলনা বিধায়ক, আমাদের গেলে অনেক সময় নিতে চাই না এফআইআর, একটা অভিযোগ দায়ের করে আসতে পারতো তো, তারপরে এসে বলতে পারতো তো আইনের ওনাকে ডান্ডা মারবো, মেরে পা ভাঙবো না কি বলেছিল, এটা তো বলতে পারতো আইনের মেরে পাটা ভাঙবো, শুধু একটু শব্দ চেঞ্জ করে দিতে। কিন্তু এইটাও তো শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে যাতে এই সাম্প্রদায়িক রাজনীতিটা আরো বৃদ্ধি পায়। এই সাম্প্রদায়িক রাজনীতি বৃদ্ধি পেলে লাভ কি আমাদের হবে? রাজনৈতিক নেতাদের হবে, আর ক্ষতি হবে গরিব মানুষদের। বর্তমানে রাজনীতির মান নিম্নমান হয়েছে এবং ভাষা সন্ত্রাস চলছে। আগে পার্টি ভাষা সন্ত্রাস হতো, এখন এক ধর্মের মধ্যে আরেক ধর্মের ভাষা সন্ত্রাস চলছে। পশ্চিমবঙ্গের বর্তমানে ভবিষ্যৎ, সামনে যে ভবিষ্যৎ সেটা কি? ভয়ঙ্কর দিকে এগোচ্ছে আমরা। এর থেকে যদি আমরা পরিত্রাণ পাই, মানে পরিত্রাণ যদি আমরা করতে পারি নিজেদেরকে, এই যে আগুন লাগছে এই আগুনে সবাই জ্বলে খাকসা হয়ে যাবো। আপনি যদি মনে করেন আমি এসি রুমে বসে আছি, আমি ক্ষতিগ্রস্ত হব না, মোটেও না। আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমিও হব। ক্ষতিগ্রস্ত সব থেকে বেশি হবে আপনি যেটা বলছেন ধর্মে মানে ভাষার চালাচালি নিয়ে এই যে বিভিন্ন একটা তৈরির চেষ্টা হচ্ছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব মানুষ। সেই গরিব মানুষের মধ্যে ফিরহাদ হাকিম মানে হুমায়ুন কবির সাহেবদের যে ধর্মের পরিচয় তার দলের লোক থাকবে, আপনার শুভেন্দু অধিকারীর যে ধর্মীয় পরিচয় সেই ধর্মের লোক থাকবে, মানে সেই ধর্মের মানুষ থাকবে। ক্ষতিগ্রস্ত হবে গরিব হিন্দু মুসলমান। সুতরাং আমি অনুরোধ এটাই করবো, মানুষকে এগিয়ে আসতে হবে এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, মানুষকে সোচ্চার হতে হবে, জাত ধর্ম নির্বিশেষে এদেরকে জবাব দিতে হবে। জবাব কদিন আগে দিয়েছে কালনাতে, হোলির দিনে, দোলের দিনে আমার এক কি বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সম্ভবত বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর এসেছে হাতেমের রক্তের প্রয়োজন আছে, নালে বিপদ হতে পারে।
দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি দোলে ব্যস্ত ছিলেন, দোলের কাজ, ধর্মীয় কাজ ছেড়ে হসপিটালে গিয়ে হাতেমকে রক্ত দিয়ে প্রাণে বাঁচাতে সহযোগিতা করেছে। এরা সম্প্রীতির চর, সাম্প্রদায়িকতার কথা যারা বলে তাদের গালে মেরেছে। এই রমজান মাসের মধ্যে নাসিমের কাছে খবর গিয়েছে যে আমার একটা বোনের, আমার একটা দিদির রক্তের প্রয়োজন আছে, কিডনির তার ট্রিটমেন্ট পেশেন্ট, তিনি, তাকে রক্ত দিতে হবে। নাসিম আগে কিছু ভাবেনি, ছুটে চলে গিয়েছে, গিয়ে রোজা অবস্থায় রক্ত দিয়ে আমার একটা হিন্দু মাকে, একটা হিন্দু বোনকে বাঁচিয়েছে। এরা হচ্ছে এরা সম্প্রীতির চর, সাম্প্রদায়িকতায় যারা কথা বলে তাদের গালি মেরেছে। এই ধরনের কাজের মাধ্যম দিয়ে বাংলার জনগণই বাঁচাতে পারবে, কোন রাজনৈতিক নেতারা বাঁচাতে পারবে না। কারণ রাজনৈতিক নেতারা এক একজনের মতো কিভাবে রাজনৈতিক ফায়দা নেওয়া যায় তার চেষ্টা করছে। ভোটের বাংলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে ফুরফুরা শরীফকে মনে করা হয়, এবং রাজনৈতিক মহল এটাই মনে করে। এই সময় দাঁড়িয়ে এই রাজনৈতিকভাবে বিভাজন তৈরি করার কি কোনো চক্রান্ত চলছে এই ফুরফুরা শরীফকে নিয়ে? দেখুন, আমি ফুরফুরা শরীফকে নিয়ে কি চক্রান্ত চলছে বলতে পারছি না এই মুহূর্তে। তবে ফুরফুরা শরীফ পীরজাদারা যথেষ্ট সজাগ। হয়তো আপনি দেখছেন দু একটা মন্তব্য হয়তো একে অপরের বিরুদ্ধে যেন হয়ে যাচ্ছে, হলেও এরা যথেষ্ট সজাগ। মাথায় রাখবেন, ব্রিটিশদের বিরুদ্ধে ফুরফুরা শরীফের অবদানটা কম ছিল না। সেই সময়কার গান্ধীজি থেকে শুরু করে বিভিন্ন বড় বড় যারা আছেন, রাজা পিয়ারি মোহনের ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দাদা হুজুরকে দিয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামে যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল তার পরিবার আমরা। সুতরাং যারা ভাবছে আমাদের মধ্যে রাজনৈতিক লড়াই লাগিয়ে দিয়ে ফায়দা নিয়ে বেরিয়ে যাবে, অত সহজ নয়। ফুরফুরা শরীফের ডিমান্ডের মধ্যে একটা অন্যতম ডিমান্ড কিন্তু ওই দিনকে পূরণ হয়নি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, যেটা মুখে বলে দিয়েছে। আর যেগুলো লিখিত দিয়েছে সেই ডিমান্ড গুলোর জন্য কিন্তু পীরজাদারা বা পীর সাহেবরা অপেক্ষায় আছে কবে অ্যানাউন্সমেন্ট হয়। তাহলে কি 26-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটে নিয়ন্ত্রকের ভূমিকা দেখা যেতে পারে ফুরফুরা শরীফের বিগত দিনে যে ভূমিকা ছিল রাজনীতির ময়দানে, আগামী দিনে একইভাবে ভূমিকা থাকবে। দুর্ভাগ্য আমাদের ভারবালি উঠেনি, কিন্তু রিটার্ন নিশ্চিত ভাবে গিয়েছে। যারা রিটার্ন গিয়েছে তাদেরকে একবার করে জিজ্ঞাসা করুন, তারা সব উত্তর দেবে। আমাদের যিনি এমপি, 4 বারের এমপি, পার্লামেন্টে গিয়ে কতবার কথা বলেছে, অনেক নাটক করেন, অনেক কথা বলেন, অনেক প্রতিবাদ করেন, অনেক কিছু করেন শুনতে পাই। কিন্তু পার্লামেন্টে এই বাজেট সেশনের আগে উত্থাপন করা দরকার ছিল, রেভিনিউ মিনিস্ট্রির কাছে মেনশন করা দরকার ছিল, কলিং মেনশন করা দরকার ছিল, প্রয়োজনে 0 আওয়ারে এটাকে উত্থাপন করা দরকার ছিল। আমরা দাবি করেছি শুধু ডানকুনি থেকে ফুরফুরা শরীফ, বাড়িপাড়া থেকে ফুরফুরা শরীফ, তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ রেল লাইন 3টে, ফুরফুরা শরীফকে 3টে রেল লাইন, ডানকুনি টু ফুরফুরা শরীফ, বাড়িপাড়া টু ফুরফুরা শরীফ, তারকেশ্বর টু ফুরফুরা শরীফ, 3টে লাইন আছে ফুরফুরা শরীফে। আর আমরা চেয়েছি এটাকে এক্সটেন্ড করে আপনার 8 ফুট পর্যন্ত পৌঁছানো হোক। এই বিষয়টা পার্লামেন্টে একবারের জন্য এই বাজেট সেশনের আগে তুললেন না, এটা বোঝাই যাচ্ছে আমাদের এমপি ফুরফুরা শরীফকে নিয়ে তিনি কতটা মানে চিন্তা ভাবনা কতটা পজিটিভ রাখেন। বলছিলাম দাদা, জেলা থেকে কলকাতায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হিন্দু ভাই ভাই এরকম পোস্টার করছে, এবং তার পাল্টা তৃণমূলও কিছু পোস্টার ফেলছে। ভোটের সময় হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিটলে আর বললাম না আমি, বুঝতে পারছেন তো? বিধানসভার মধ্যে বাজেট সেশনে গুরুত্বপূর্ণ লাস্ট কয়েকটা দিন আলোচনা হয়েছে বিষয়ে, মানে ডিপার্টমেন্টের উপরে, স্কুল এডুকেশন এন্ড হায়ার এডুকেশনের উপর একদিন আলোচনা হয়েছে 3 ঘন্টা। সেখানে আলোচনা অংশগ্রহণ করে বলা দরকার ছিল তো, আমি বলেছি আমি হিন্দু মুসলমান, এই মুসলমান ভাই ভাই, বাকি সব অমুক বলিনি, আমি হিন্দু মুসলমান ভাই ভাই বলি সব সময়, দলিত মুসলমান ভাই ভাই, আদিবাসী মুসলমান ভাই ভাই, সব মুসলমান মানুষ আমরা সব ভাই ভাই, সবসময় কথা বলি। যে এই 2017 সালে লাস্ট এসএসসি নোটিফিকেশন হয়েছে, এই এত বছরে প্রায় 10 লক্ষ হিন্দু মুসলমান নির্বিশেষে যারা হিন্দু হিন্দু করে তাদের কাছে আমি বার্তা এটাই বলুন, আপনারা অন্তত হিন্দু ভাইদের জন্য চিৎকার করুন যে 10 লক্ষ বিএড করে ছেলে মেয়েরা বসে আছে, তারা পরীক্ষার কোনো চান্স পাচ্ছে না। 2022 সালে টেট হয়েছে প্রাইমারি লাস্ট, তাদের এখনো নিয়োগ হচ্ছে না। এই নিয়ে দুটো চর্চা আপনার স্কুলগুলোতে শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে, 8,500 9,000 স্কুল বন্ধ হতে চলেছে, তা নিয়ে দুটো চর্চা না। বলতে হিন্দু ভাইয়ের ছেলেটাও তো পড়ে, তা নিয়ে কোনো কথা নাই, পজিটিভ কোনো কথা নেই, শুধু ভোটের জন্য হিন্দু হিন্দু ভাই ভাই।
বিধানসভার কথা যখন এলো, বিধানসভা আজকে আপনি অসন্তুষ্ট পুলিশের ব্যাপারে বলছি, ওটা তার আগে বলে না বলছি। বলছি যে লোকসভা নির্বাচনে গেছে কত 60% ভোট আছে সুরেন্দ্র অধিকারী দাবি করছে, ঠিক আছে, বলছে চওড়া 36-38 হয়ে যাচ্ছে। তারপরে কি আমাদের এখানে মুসলিম যারা বলছে পাকিস্তানে পাঠাবে, অন্য জায়গায় পাঠাতে হবে, জায়গা খোঁজো। আপনি কি বলবেন? আপনার বাড়ি সম্ভবত নবাবপুর ভগবতী চণ্ডীতলা বিধানসভার মধ্যে। চণ্ডীতলাতে হুগলি জেলার অনেক তাবর তৃণমূল কংগ্রেসের নেতা আছে, ওদের কাছ থেকে তারা জবাবটা নেওয়া দরকার। 2021 সালের আগে আপনারা অনেক গল্প শুনিয়েছিলেন মুসলমানদের কাছে গিয়ে যে ভোটটা দাও, বিজেপিকে আটকাবো, বিজেপির বিরুদ্ধে লড়াই আমরা করব। ভোট মিটে গেছে, গদিতে বসেছে, বিভিন্ন পদে বসেছে, রাজ্য সরকারে বসেছে, কেন যারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না? শুভেন্দু বাবুর কোনো সাবজেক্ট নাই হিন্দু মুসলমান ছাড়া, সব সাবজেক্টে ফেল শুভেন্দু বাবু। এই সাবজেক্টটাতেও ডুববে, কিছু বাঁচার চেষ্টা করছে। এটা পশ্চিম বাংলা, এটা শুভেন্দু বাবুকে জানিয়ে দিচ্ছি আবার, এটা সম্প্রীতির মাটি, এটা ঐক্যের মাটি, এটা নজরুলের মাটি, এটা রবীন্দ্রনাথের মাটি, এটা আবু বকরের মাটি। এই মাটিতে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিতে পারবেন না। অনেক রকম রাজনৈতিক দল বাংলা থেকে ঘুরে চলে গিয়েছে, এবার বিজেপির যাওয়ার পালা, তৃণমূলেরও যাওয়ার পালা। শুভেন্দু বলছে আপনি বিজেপির টিম, কি বলবেন? বি টিম, তৃণমূলের বিটি। সরি, শুভেন্দু বাবুর মনটা খারাপ হয়ে গেছে। কেউ বলছে আমাকে তৃণমূলের বিটি, তো কেউ বলছে বিজেপির বিটি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বিটা তো পরে আসে, আগে তো এ আসে। তো এ টিম গুলোকে আগে খুঁজে বার করুন, তারপরে বি টিম আমি প্রধান প্রতিপক্ষ সময়ের সাথে উত্তর দেবো। না, আপনার বিরুদ্ধে তো অভিযোগ উঠছে আপনি ফুরফুরা শরীফের পীরজাদাদের নিয়ে রাজনৈতিক তাস খেলছেন, তৃণমূলের কাছ থেকে সিট নেওয়ার জন্য এদেরকে সামনে এগিয়ে দিচ্ছেন, এমনই অভিযোগ করছে তহা সিদ্দিকী। দেখুন, উনি আমার চাচা যান। কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে হুক করতে হয়, আর কিছু ক্ষেত্রে বাউন্সার আসলে একটু করে বসে পড়তে হয়। এক্ষেত্রে আমি বাউন্সার এসেছে, আমি বসে পড়লাম। না, ওটা হচ্ছে আপনি যেটা দেখছেন, কারো বক্তব্য করতে যে কোনো অ্যাঙ্গেল থেকে কারো বিরুদ্ধে একটু চলে গিয়েছে। এটা ভাববেন না যে ওই পীর সাহেবের বিরুদ্ধে এই পীরজাদা বলে দিলেন, এই পীরজাদার বিরুদ্ধে এই পীর সাহেব বলে দিলেন, এটা একদম ভাববেন না। প্রসঙ্গ ব্যাখ্যা করতে কার বক্তব্য যদি কারো উল্টো হয়ে যায়, সেটা তো এটা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বা এই ধরনের কোনো ব্যাপার নয়। বিধানসভায় আজকে আপনি অসন্তুষ্ট পুলিশের প্রতি, এবং বিধানসভার গেটে মুখ্যমন্ত্রীর এতে গাড়িও দাঁড় করিয়ে দিয়েছিলেন। না, এটা একটু ঠান্ডা মাথায় আপনাদের শুনতে হবে। আমি সহজেই বলতে চাই, বিধানসভার 2 নম্বর গেটে স্বাভাবিকভাবে এমএলএ মিনিস্টাররা বেশি যায়, কিন্তু মিনিস্টারদের গেট একটা আমরা মিনিস্টার গেট বলি, যেটা 1 নম্বর গেট। 3 নম্বর গেটে চিফ মিনিস্টার ম্যাক্সিমাম ওটা যাতায়াত করে। তো 2 নম্বর গেটের সামনে মিডিয়া থাকে, মিডিয়া একটা ছোট করে স্ট্যান্ড করা হচ্ছে। আপনাদের যারা বিভিন্ন মেইনস্ট্রিম থেকে শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচুর জন যায়, ওখানে এসে সব বিধায়ক একের পর এক এসে বাইট দেয়। এবার অনেক ক্ষেত্রে আমাদের বাইট দেওয়ার পরে কারো স্পেশাল কিছু ডিমান্ড থাকে যে আমি এটা আলাদা করে দুটো ইস্যুতে কথা বলবো, একটু বাইটটা দেবো। সেক্ষেত্রে আমরা কি করি, আমি আমার কথা বলছি, ওই স্ট্যান্ডকে ছেড়ে একটু সাইডে চলে যায়। কারণ আমি যদি ওখানে জ্যাম করে আবার কারো একটা কথা বলি, অন্য কোনো বিধায়ক আসলে সে তো আমাকে শোনা যেতে বলতে পারবে না, তার সাথে অনুচিত হবে, অন্যায় হবে, টাইমটা কি হচ্ছে। ঠিক একইভাবে আজকে অনেক বাইট দেওয়ার পরে হিন্দি ছিল, খুব একটা ভালো হিন্দি বলতে আমি পারি না, তারপরেও আমি হিন্দিতে বাইট দেওয়ার পরে ডিজিটাল প্ল্যাটফর্মে একজন বললেন যে ভাইজান আমাকে একটু এক্সক্লুসিভ দিতে হবে। আমি ঠিক আছে চলো ওই গেটটায় যাই, কারণ এখানে আবার জ্যাম হয়ে যাবে, তোমার দেখা দেখি আবার এসে কেউ বলবে, আমি কাউকে না বলতে পারবো না। যথারীতি আমার যে গাড়িটা ছিল এই গেটের মুখে, যে ওই গেটের মুখে রাখছি, আমি একদিকে ফুটপাতে হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার থেকে যে ওই গেটের একটু আগে আমি ওখানে 2টো অফিসার ছিল দূরে দূরে। তো আমি একজন অফিসারকে জিজ্ঞাসা করছি, সিএম ম্যাম চলে গিয়েছে, কারণ হচ্ছে যে বেরিয়ে গিয়েছে বলে আমার কাছে কোনো খবর ছিল না, এবং ওইখানে দেখি পুলিশের সংখ্যা সে অর্থে ছিল না। কারণ আমি যতটুকু জানি সিএম ম্যাডাম যখন থাকে ওখানে পুলিশ ছেয়ে থাকে। আর আমি এই জন্যই জিজ্ঞাসা করছি সিএম ম্যাডাম চলে গিয়েছে কি, কারণ আমার তো একটু হলো আকেল আছে। আমি বাইরে দিচ্ছি, সেই সময় যদি সরাতে বলে আমার গাড়িটাকে, আমি গাড়ির দিকে দেখবো না, আমার কনসেন্ট্রেট ব্রেক হতে পারে। আমি আগে থেকে আমার মানসিক প্রস্তুতি, যদি সিএম ম্যাডাম থাকে আমি ওখানে বাইরেও দেবো না, কারণ নিরাপত্তার একটা ব্যাপার থাকে। হয়তো আমাকে সরাতে পারবে না পুলিশে, কিন্তু আমার উচিত হবে না ওখানে দাঁড়িয়ে বাইকটা দেওয়া। দেখুন, আমার সাথে তার রাজনৈতিক চরম মতপার্থক্য আছে। তার দলের আপাত মস্তককে আমি কিন্তু একটা ইঞ্চিও ছাই না, চোরকে চোর বলে দিই, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির কথা বলি।
কিন্তু এন্ড অফ দ্য ডে সি ইজ আওয়ার চিফ মিনিস্টার, এটা তার অনার আছে, তাকে দিতে হবে। সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম, একবার বলেছে কোন উত্তর দেয়নি, আমি আবার বললাম যে সাহেব বা স্যার বা সাহেব মনে আসছে না যে চিফ মিনিস্টার চলে গেছেন। উনি যে রিয়াকশনটা দিলেন আমাকে অত্যন্ত খারাপ আমাকে লেগেছে। মানুষ হিসাবে ব্যথা পেয়েছি, আবার বিধায়ক হিসেবে আরো বেশি ব্যথা পেয়েছি, কারণ আমার সম্মানে তা আঘাত দিচ্ছে। ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়ে যে সম্মান নেওয়ার জন্য পাঠিয়েছে সেই সম্মানেও আঘাত লেগেছে। তো আমি বললাম আপনি অস্থির আচরণ করছেন কেন, হাসি মুখে বললাম, এইরকমটা বলছেন কেন? দুবার একবার বললাম যে আচরণ আপনি করতে পারেন না। তখন উনি বলছেন জানতো। তখন কিন্তু আমি কথাটাকে সিরিয়াস হিসাবে নিয়েছি, তার আগে পর্যন্ত সিরিয়াস হিসাবে আমি নিইনি কথাটা। আমি বলছি আমি যাব না, আপনি অমাধ্যতাটা বন্ধ করুন। আরো কয়েকটা কথা চালাচালি হয়েছে, বলছে আপনার গাড়ি সরান। আমি বলি আমার গাড়ি থাকলো, আমার গাড়ির যে ড্রাইভার ছিল আমি চাবি আমার কাছে দে, কাজ তুলে দে, চাবি নিয়ে নিয়েছি। যে আপনি এই যে কথাটা বলেছেন আমি একজন বিধায়ক হিসাবে আমি অপমান বোধ করেছি, এই কথাটা আপনার ভুল হয়েছে, এটা যতক্ষণ না বলবেন আমি গাড়ি সরাবো না। আমি দাঁড়িয়ে আছি, ওখানে অদূরী ডিসি স্যারেরা ছিলেন, এসি স্যারেরা ছিলেন, এসে আমাকে বলছেন নসর সাহেব কি হয়েছে? আমি বললাম এই হয়েছে না, এটাকে ব্যাপারটাকে ছোট করলাম। আমি বললাম ডিসি স্যারদেরকে, যারা ওনার থেকে ঊর্ধ্বতন যারা ছিল, যে আমাকে লজ্জা লাগছে আপনি এসে এই ছোট্ট বিষয়ে আপনি কথা বলছেন। হ্যাঁ ছোট্ট বিষয়, কিন্তু অনেক গভীরের বিষয়। ওনার এই আচরণ করার কারণটাও কি কিন্তু আমি পরে এক্সপোজ করবো, এখন না, আমি কয়েকটা দিন অপেক্ষা করছি। তা উনাকে আমি বললাম যে দেখুন আমি এই ঘটনা ঘটেছে, উনি যদি আমাকে একবার বলেন যে আমার এই বলাটা অনুচিত হয়েছে, তাহলে আমি সরিয়ে দেবো, নাহলে আমি সরাবো না। তাতে যা আমার বিরুদ্ধে কোনো মামলা টামলা দিতে হয় আপনারা দেন। ওখানে অফিসারটাকে ডেকেছেন, কিন্তু ওই অফিসার এত উদ্ধত্ত তিনি আচরণ করেছেন। ডিসি র্যাঙ্কের একজন অফিসার, হ্যাঁ আপনার এসিরা আছেন, অনেক কটা এসি স্যার ছিলেন ওখানে, আর অনেক ইন্সপেক্টর এসে গিয়েছিলেন, তাদের সামনে আমার সাথে অদুত্তপূর্ণ আচরণ। আমি অফিসারদের বললাম দেখুন আপনাদের সামনে যে আমার সাথে এই আচরণ করে, তাহলে আপনার অবর্তমানে কি করেছে বুঝতে পেরেছেন তো? আর সর্বোপরি এখানে তো ক্যামেরা লাগিয়ে ঘরে, ক্যামেরাটা দেখলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমি সাইডে একটু সরে আসলাম, কারণ ও আমাকে দেখছি উত্তেজিত করার চেষ্টা করছে। আমি তো ওর ট্যাবে পা দেবো না, আমি উত্তেজিত হলেই পাবলিক বলবে নেতা লোক তো এ বেটা দোষ পেয়েছিলাম। আমি সাইড এলাম। এই মুভমেন্টে আরো অফিসার অনেকে আসলো। একজন অফিসার এসে আবার বললো যে কারো বাড়ির সামনে এরকম ভাবে গাড়ি রাখা যায় না। আমি বললাম যদি এটা কারো বাড়ি হয়, এই বাড়ির মালিকও কিন্তু আমি একজন, এর মধ্যে আমার ভাগিদারিত্ব আছে। আমি এরকম ভাবে তাকে উত্তর দিয়েছি, তবে হ্যাঁ সংযুক্ত ভাষাতেই। তারপরে কিছুক্ষণের মধ্যেই দেখি আপনার বিধানসভার 2 নম্বর গেটের ভিতর দিয়ে রাজ্যের মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় এগিয়ে আসলেন। ভাই কি হয়েছে? আমার ভাই সম্বোধন বলে কথা বলে। এখন দাদা এই ব্যাপার হয়েছে, বলছি বলার আগে এই ব্যাপার বলার আগে শুরু করেছি, বলে একটু ভিতরে চলো। সবই মিডিয়ার লোকজন ছিল, আমি ভিতরে গিয়ে টোটালটা বললাম। উনি শুনে বলুন অফিসারটাকে ডাকো। আমি এটাও বলছি কোট আনকোট, ওই অফিসারটাকে অনেকক্ষণ দেখবেন, আপনারা হয়তো ভিডিও দেখবেন, আমি অনেকক্ষণ ভিতরে গিয়েছিলাম। অফিসারটাকে একাধিকবার ডাকার পরে তিনি এসেছেন। আসার পর আমি দেখেছি যেটা ওনার বডি ল্যাঙ্গুয়েজ, আমি অফিসারটা দেখেছি একজন মিনিস্টার, রাজ্যের একজন মিনিস্টার, তাকে স্যালুটে দেওয়ার যে প্রোটোকল, সেই প্রোটোকল উনি মেনটেন করেনি। উনি আমাকে প্রোটোকল শিখাচ্ছিলেন। মন্ত্রীর সামনে বলছেন, ইনি এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে সিএম ম্যাডাম আছেন, আমি তো বলতে পারি না, আমি ওনাকে বলেছি প্রোটোকলে বলা যায় না। আমি বললাম এটা আপনার সত্য কথা বললেন? এত তো উনি কথা বলেননি, উনি করে আমাকে করেছেন। তারপরে যখন বিতর্ক ওনার সাথে হয়েছে, তর্ক বিতর্ক, তখন বলেছেন যান চলে যান। আমি বললাম এটা অসত্য কথা বলছে। আমাকে মন্ত্রী মহাশয় বললেন তাহলে একটু হাত মিলিয়ে নাও না। আমি ওনার সাথে কি আমার ঝগড়া হয়েছে নাকি? আমি কি উনি কি আমার শত্রু যে হাত মিলানোর ব্যাপার? এখানে আমার ডিগনিটি, আমার যে আত্মসম্মানে আঘাত লেগেছে, এটা আমি করতে পারি না। ইন দি মিন টাইম দেখলাম ওদের নজরে পড়লো কলকাতা পুলিশের ট্রাফিকের একটা বড় গাড়ি তোলা গাড়ি নিয়ে চলে আসলো। আমাকে চমকাতে হয়তো, ওসব চমকানো ধমকানো আমাকে দিয়ে হবে? 42 দিন জেল খাটিয়ে সব আমাকে আঘাত শিখিয়ে দিয়েছে। ওসব আমি চমকানো ধমকাতে জানতে চাই না। আমি ভালো হবে গাড়িটা আবার তুলুক। যদি গাড়িটা তুলতো আমি বলছি হেঁটে বাড়ি আসতাম, আমি ওই গাড়িটা আমি উঠতাম না। ভাগ্য ভালো গাড়িটার মধ্যে 1 ইঞ্চি সরাইনি। বাংলার মানুষ আবার উত্তাল হতো, জবাব বাংলার মানুষ চাইতো। ভাগ্যক্রম হয়েছে, বুদ্ধি ওদের সুবুদ্ধির উদয় হয়েছে। সম্ভবত মিনিস্টার স্যারই বারণ করে দিয়েছিল, 1 ইঞ্চি সরাইনি। তা এই কথা বলতে বলতে আমি বললাম দেখুন স্যারও বলি দাদা বলি, আমি দাদাই দেখুন আমাকে যদি আপনি ভালোবেসে এই ফুটপাতে বসতে পারেন, আমি 4 ঘন্টা আপনাকে বসে থাকবো ভালোবাসা দিয়ে।
আর যদি আপনি আমার আত্মসম্মানে আঘাত দিয়ে বলতে পারেন আমি আমাকে স্টার জায়গাতে বসাতে বললে আমি 1 সেকেন্ড থাকবো না। আমার সব থেকে বড় আমার আত্মসম্মান। আমার এত যে স্টাফ আছে, জিজ্ঞাসা করুন একজন সিঙ্গেল বিধানসভার স্টাফ বা যে সময় পুলিশ কর্তারা আসে কেউ আমার বিরুদ্ধে একটা কথা বলতে পারে যে নওশাদ ভাই এর একটু অহংকার আছে? অহংকার তো দূরের কথা, সকালে যখন আমি বিধানসভায় ঢুকি, সে কনস্টেবল হোক, ইন্সপেক্টর হোক, সাব ইন্সপেক্টর হোক, এসি হোক আর ডিসি হোক, যদি আমার নজরে পড়ে থাকে, দূরে হলে ঘাড় নয়, কাছে হলে আমি তাকে শুভ সকাল বা গুড মর্নিং বলে তাকে উইশ করে যাই যে দিনটা তার ভালো কাটুক, আমি আগিয়ে দিই। কারণ আমার মধ্যে অহংকার অহংবোধ আমি রাখতে চাই না। এটা কথা বলতে বলতে দেখি সিএম ম্যাডাম জাস্ট ওই দূর থেকে ক্রস হচ্ছিল, দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে অরূপ বিশ্বাস স্যারকে ডাকলেন, তিনি গেলেন, গিয়ে কথাবার্তা কি হয়েছে এসে আমাকে বললো যে সিএম ম্যাডাম বলেছে তিনি এই বিষয়টা দেখে নেবেন। আমি বললাম সিএম ম্যাডাম যখন দেখে নেবে বলেছেন আমার এখানে আর কথা নেই, কারণ উনি নিজে পুলিশ মন্ত্রী। তিনি বেরিয়ে গিয়ে সম্ভবত নাকি ওখানেও কিছু কথা বলেছেন, যারা আইএস বা এইসব যারা আইপিএস ছিল তাদের কিছু মন্তব্য দিয়েছেন। বাইরে আসলাম, এসে মিডিয়ার আপনাদের বক্তব্য চাইলো, দিয়ে আমি ওখান থেকে গাড়ি নিয়ে আমার যেখানে গন্তব্যস্থলে প্রস্থান করলাম। ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু তারপরে 1 সেকেন্ডের জন্য আমি মিডিয়ার বাইক দেওয়ার পর থাকিনি, কারণ আমি সিন ক্রিয়েট করার জন্য ওখানে গাড়িটা রাখিনি। আমার এর যদি ধাক্কা দিয়েছিল, আর এর যদি ধাক্কা দিয়েছে এটা অন্যায় হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারার পরে যখন মন্ত্রী মহাশয় এসেছেন নিজে এবং চিফ মিনিস্টার বলছেন আমি যে দায়িত্ব নিচ্ছি আমি কথা বলবো, কি হচ্ছে আমি দেখে নেবো, তাহলে এরপরে যদি আমি দাঁড়িয়ে হই করি তাহলে আমি একটা সিন ক্রিয়েট হবে। আমার আত্মসম্মান আঘাত লেগেছে, আমি সিন ক্রিয়েট ওখানে করতে চাইনি। আমার অধিকারটা আমি বুঝিয়ে দিতে চেয়েছি যে আমার পদটা বাচ্চা ছেলে দেখতে হতে পারে, হতেই পারে, স্বাভাবিক, কিন্তু আমার পদের গুরুত্ব যদি ইন্সপেক্টর বোঝে কিছুই করার নেই। তবে একটা কথা বলে রাখি, আপনারা বলতে পারেন, হয়তো অনেকে বলতে পারে যে নো পার্কিং জোনে গাড়ি রেখেছে, কোথায় নো পার্কিং জোন আমি ভালো জানি বিধানসভার সম্পর্কে। অডিয়েন্স যারা থাকবেন আমাদের তৃণমূলের বন্ধুরা শুনে বলতে পারবে এটাকে মিসগাইড করে নো পার্কিং জোনে। আমার জানা আছে কোথায় নো পার্কিং জোন, কোথায় গাড়ি রাখতে হয়, সেটা ভালো করে বিধানসভার আমি রীতিনীতিটা ভালো করে জানি। বিধানসভার রীতি জানি বলে আমার গাড়িটা ভাড়ার গাড়ি নিয়ে আমি চলি। আমার গাড়ি তো কাঁচ ভেঙে দিয়েছে, কাঁচ ভাঙাই অবস্থা আছে, আমি মাস গেলে ভাড়া দিতে হয়। এই ভাড়ার গাড়ি কখন সে নিয়ে নিতে পারে সেই জন্য আমি স্টিকার, যেটা বিধানসভার স্টিকার হয় সেটা লাগাইনি। আর বিধানসভার স্টিকার না লাগিয়ে বিধানসভায় ঢুকানো অনুচিত। হয়তো আমি গেলে ঢুকিয়ে দেবে, কিন্তু আমি এই আইন বহির্ভূত কাজটুকু আমি করি না। সুতরাং আমাকে নো পার্কিং এইসব দিয়ে কেউ না কাউকে মিসগাইড করে সেটাও আমি বলছি। কিন্তু একটা সময় মনে হচ্ছিল পুলিশ কার্যত অসময় হয়ে পড়েছিল আপনার হুঙ্কারে, তাহলে অরূপ বিশ্বাস কি পুলিশকে সাহায্য করতে আপনার সঙ্গে সাক্ষাৎ করলেন? না, আমি সেরকম হুঙ্কার টঙ্কার কিছু দিন। যারা সিনিয়র মোস্ট অফিসিয়াল যারা এসেছিলেন, মানে তাদের পদমর্যাদা যারা সিনিয়র অফিসার এসেছিলেন, তাদের সাথে আমি যথেষ্ট ভালোভাবে কথা বলেছি, তাদের সাথে আমি সুন্দরভাবে কথা বলেছি এবং তারাও আমার সাথে আচরণ করেছে ভালো। কেউ আমার ওই পুলিশ অফিসার ছাড়া অন্য কোন সিঙ্গেল পুলিশ অফিসার আমার সাথে একটা খারাপ শব্দ ব্যবহার করেনি। তবে একটা কথা বলে দিয়ে আপনাদের জ্ঞাতার্থে আপনাদের মাধ্যমে জনগণকে আমি জানাতে চাই, যারা পুলিশের ডিউটি করেন তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। এটা বলতে পারে ও বাচ্চাকে ডিউটি করতে করতে ওর মানসিক চাপ বসে গেছিল করেছে, কিন্তু এটা আমি অন্তত বিশ্বাস করব না, কারণ ওদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয় কি আছে কেমন ভাবে নিজেকে কন্ট্রোল করবে। কারণ ওদের অনেকের হাতে হাতিয়ার থাকে, বড় বড় অস্ত্র থাকে, বন্দুক থাকে, তারা যদি একটু উত্তেজিত হয়ে যায় তাহলে চালিয়ে দেবে, কিন্তু এমন তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কুল মাইন্ডে থাকে। তাহলে এই অফিসারও ডিউটির চাপে পড়ে আমাকে এই আচরণ করেছে, আমি এটা বিশ্বাস করব না, এটা আমি বলে রাখছি। এই অফিসার ওই অফিসারের মধ্যে নয় তো? বিশ্বাস নেই, আমি দেখেছি, নামটাও নোট করে রেখেছি, ভিডিও আমার কাছে আছে, অফিসারের ডিটেইলসটাও আমি একটু খোঁজ নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড এর কি এমনটা কেন করলো, আপনি সুস্থ ছিলেন তো? কি ধারণা আছে এখনই আমি বলবো না। আমি যতটুকু অবজার্ভ করতে পেরেছি, আমি যতটুকু ওখান থেকে উপলব্ধি করতে পেরেছি, আমি কয়েকটা দিন অপেক্ষা করব। পুলিশ কি কোথাও নিজের ভূমিকা ভুলে যাচ্ছে? না, দেখুন ওই এক সিঙ্গেল পুলিশ অফিসার যিনি ছিলেন উনি ছাড়া আমার সাথে কেউ খারাপ আচরণ করেনি। বলছি আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আপনার এই ফুটবলের এক পীরজাদা, বলছে যে আপনার বিধায়ক ফান্ডে যদি টাকা আটকে থাকে আপনি তো আইনের কথা বলেন, আইনে মানে আদায় করতে পারতেন, নবান্নে গিয়ে দেখা করার কি দরকার ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে? দেখুন একটা কথা বলি, আইনের দ্বারস্থ হতে হবে কি হতে হবে না, আমি তো একজন বিধায়ক, আমি প্র্যাকটিক্যালটা ভালো জানি। আমার বড় ভাইজান যারা এইসবগুলো বা চাচাজান যারা বলছেন, আমি তাদের সাথে তারা অনেক এমপি এমএলএর সাথে বসেন, ঠিক কথা, তাদের দরবারে মুখ্যমন্ত্রী চলে আসে, আমি সামান্য একটা বিধায়ক, তাদের প্রচুর পাওয়ার, কিন্তু কিছু জায়গায় প্র্যাকটিক্যাল
ফিল করতে হবে। তো প্র্যাকটিক্যাল ফিল করেছি বলেই আমি ছুটে গিয়েছি। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জ্ঞান দিয়েছে আমাদেরকে দিয়েছিল যে তোমরা ভালো করে কাজ করো, শাসক বিরোধী কারো কাজে না ডিস্টার্ব হয়, প্রয়োজনে দেখে নেবেন উনি। এই কথাটার গ্রহণযোগ্যতা কতটা ওয়েট সেটাও বাংলার পাবলিককে একটু দেখাতে হবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বার হয়ে বলেছি ওখানে, আজকেও বলছি, আমার কাজ যদি না হয় এর পরের স্টেপ গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোথায় যেতে হবে, সেই পীরজাদা হুজুর যদি আমাকে পার্সোনালি ডাকে, তার আমি ছোট ভাই, তার আমি ভাইপো, তার বাড়িতে গিয়ে তাকে বলে আসতে পারি, আমার নির্দ্বিধায়, আমার ফোন নম্বর আছে, ফোন করতে পারে। তবে ফোন করলে আমি আর মধ্যে কোনো অহংকার নেই, আমি তার বাড়িতে পৌঁছে যাব। মিডিয়ার মাধ্যমে প্রশ্ন, মিডিয়ার মাধ্যমে উত্তর, এ কি আফগানিস্তান থেকে বাংলাদেশে আছি নাকি না ভিন্ন রাজ্যে আছি, এরকম ব্যাপার নয় তো। তার ছোট ভাই তো, সে ডাকলে তার ভাইপো, তো আমি তার জুতো মাথায় নিয়ে ফুরফুরা শরীফ ঘুরবো? এটাই অন ক্যামেরা বলছি। আমার আব্বা জানের শিক্ষা, আমার বড় ভাইজানের শিক্ষা, বড় ভাইজানরা, বড় চাচা জানেরা যদি দাঁড়িয়ে থাকতে বলে তো দাঁড়িয়ে থাকবো, বসে থাকতে বলে বসে থাকতে পারবো, কিন্তু হ্যাঁ নীতির জায়গায় কিন্তু কোনো কম্প্রোমাইজ করবে না। অ্যাজ এ পীর সাহেব, অ্যাজ এ পীরজাদা, যে হুকুম দেবে, যদি বলে জুতোটা নিয়ে ফুরফুরা শরীফে ঘোড়া মাথায় করে, আমি নিয়ে ঘুরতে প্রস্তুত আছি। তো আমাকে ডাকলেই তো মিলে যায়, জিজ্ঞাসা করে নিতে পারেন। আর আপনার সাথে বৈঠক হলো, তারপরে মুখ্যমন্ত্রী ফুরফুরা এলেন কেন? দেখুন, অনেকে বলেছিলেন অনেক কথা, আর আমি শুরুর দিকে কি বলেছি যে 24/7 পলিটিক্স করে। যেমন তারা তাদের মতো ভাবে বলছে, তার উল্টো যদি কেউ বলে কোনো পীর সাহেব পীরজাদা যে নওশাদকে রাজনৈতিক ভাবে শেষ করার জন্য এসেছে, উত্তরটা কেউ কাটতে পারবে? তবে একটা কথা বলবো, নওশাদের উপস্থিতি অনুপস্থিতি নয়, ফুরফুরা শরীফে যে এসেছে, ফুরফুরা শরীফে এসে পীর সাহেব পীরজাদার সাথে কথা বলেছেন, তাদের লিখিত দাবি নিয়ে গেছেন। আমার দেখা, আমার জ্ঞানে ফুরফুরা মমতা ব্যানার্জিকে আমি 3 বার ফুরফুরা শরীফে আমার দেখলাম, তিনি ক্ষমতার পাওয়ার পরে এসেছেন। 2 বারের থেকে এইবারে আমি বলতে পারি এই ভিজিটটা তিনি তার যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসেছেন সাকসেস হয়েছে। যে হেভি অংশে পীর সাহেব পীরজাদারা ওখানে পৌঁছেছে, উনি যেটা চেয়েছেন। কেন বলছি চেয়েছেন? কারণ এর আগে স্টেজ থেকে এসে হাত নাড়িয়ে দিয়ে চলে গিয়েছিল, এইবার পীর সাহেবদের মাঝে এসেছে। তবে ওনার সাকসেস আমাদের রাজনৈতিক ভাবে কিছুটা ধাক্কা লেগেছে, তো সেই ধাক্কাকে আমরা পূরণ করে আমাদের প্রতিতে আমরা যাবো। বলছি, মমতার কথাই আপনাকে শুনতে হবে, না হলে কিন্তু আপনার বিরুদ্ধে এবারে ভাঙড়ে আপনার পীর পরিবারই কাউকে জানানো হতে পারে।